আদার্স সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসের লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ওকে, আপনারা খুব দ্রুত যুক্ত নেবেন। ওকে, ঠিক আছে, আপনাদের জন্য অপেক্ষা করতেছি। খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত নেবেন। সাউন্ড এবং আদার্স শুনে যদি কোনো সমস্যা থাকে, রহমত কেন ফোন দিচ্ছেন, খায়ের রহমত আলী। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আপনারা যারা এখনো যুক্ত হতে পারেন না, তারা অল্প সময় মধ্যে যুক্ত হবেন। আর যারা ইতিমধ্যে যুক্ত হতে পেরেছেন, তারা তো পেরেছেন। সাউন্ড ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। আমরা আজকে সিআরপিসি এর ৩য় নম্বর ক্লাসে যুক্ত হয়েছি। গত যে ক্লাস ছিল সর্বশেষ আমরা আলাপ করেছিলাম তদন্ত রিপোর্ট পর্যন্ত, দেখেছিলাম যে তদন্ত টাইম ফ্রেম এটা দেখেছিলাম। তো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা প্রিভিয়াস ক্লাস নিয়ে, যদি থাকে সেটা কমেন্টে জানিয়ে ফেলবেন, যদি না থাকে তাহলে আজকে আমরা আর একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটাও পুলিশের যে তদন্ত কার্যক্রম আছে, সেই তদন্ত কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিষয়। তো সেটাকে আমরা বলে থাকি যে যদি কোনো ব্যক্তি মারা যায়, যেটাকে আমরা ইউডি কেস বলে থাকি, সেই ইউডি কেস সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলবো। সেই ক্ষেত্রে পুলিশ কিভাবে তদন্ত করে, পুলিশ কিভাবে তার কার্যক্রম পরিচালনা করে,
সেটা আগে একটু দেখবো, এরপর আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে। শেয়ার দেওয়া লাগবে না, এটা এটা আপনাদের ক্লাস, শুধু আপনারা যারা পেইড স্টুডেন্ট আছেন। ওকে, আমার মনে হয় না কোনো সমস্যা আছে, সবকিছু ঠিক আছে। আপনাদের একটা রুটিন দিয়েছি, সেই রুটিন অনুযায়ী ধারাবাহিক ক্লাস হবে। ক্লাস টাইম রাত 9:30। যদি কোনো কারণে চেঞ্জ হয় ক্লাস, সেটা আমি জানাই দেবো, সমস্যা নয়। আপনারা ওই রুটিন অনুযায়ী একটু সচেষ্ট থাকবেন, তাহলেই হবে। আমরা ক্লাসে চলে যাই, আমরা আর অপেক্ষা না করি। আমরা তাহলে প্রথম যে ইউডি কেস নিয়ে একটু কথা বলবো। ইউডি কেস বলতে কি বোঝায়, ইউডি কেস কোন কোন মৃত্যুকে ইউডি কেস বলা হয়, এই ইউডি কেসের তদন্ত কার্যক্রম পুলিশ কিভাবে পরিচালনা করে, এবং এই ইউডি কেসের উপর ডিপেন্ড করে পুলিশ যে একটা সুরতহাল রিপোর্ট তৈরি করে, সেটা কিভাবে করে, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। দেখেন, ইউডি কেসের যে ধারণাটা, এই ধারণাটা ইউডি কেস নামে কোনো শব্দ আমরা ফৌজদারি কার্যবিধিতে বা সিআরপিসি যেটাকে বলে থাকি সেটাই নাই। তবে কিছু আনন্যাচারাল ডেথ, ইউডির অনুরূপ হচ্ছে আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ মানে হচ্ছে যেটা অস্বাভাবিক মৃত্যু। এই অস্বাভাবিক যদি কোনো মৃত্যু হয়, বা যে মৃত্যুতে সন্দেহজনক মৃত্যু যেটাকে আমরা বলে থাকি, এই সন্দেহজনক মৃত্যু হলে পুলিশের একটা কার্যক্রম সম্পর্কে এই ফৌজদারি কার্যবিধিতে আলাপ করেছে। সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। এই কনসেপ্টটা নিয়ে কথা বলা হয়েছে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে, এই ফৌজদারি কার্যবিধির সেকশন 174। তাহলে আমরা যদি সেকশন 174 দেখি, এখানে মূলত হচ্ছে তিনটা বিষয় নিয়ে, তিন ধরনের মৃত্যু নিয়ে পুলিশকে একটা তদন্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছে। সেই ক্ষমতাটা নিয়েই আজকে প্রথমে আমরা একটু আলাপ করবো। এরপর হচ্ছে আমরা যে আমলে গ্রহণের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্ট নিয়ে কথা। দেখেন, এখানে বলছে থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা এই সম্পর্কে সরকার কর্তৃক বিশেষভাবে কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার তিনি কিন্তু করতে পারেন। তিনটাও কথা বলেছেন যে তিন ধরনের যদি মৃত্যু হয়, সেই তিন ধরনের মৃত্যু ক্ষেত্রে তাদের একটা তদন্তের কথা বলা হয়েছে সেকশন 174-এ। প্রথম যে মৃত্যুটার কথা বলা হয়েছে, বলছে এই মৃত্যুটা যদি আত্মহত্যার মাধ্যমে হয়, তাহলে কেউ যদি আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করে, এই ধরনের সংবাদ যদি পায়। দ্বিতীয় বলা হয়েছে যে মৃত্যুটা হয়েছে, এই মৃত্যুটা যদি কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো প্রাণীর মাধ্যমে সংঘটিত হয়। মৃত্যুটা যদি একটা মৃত্যু হয়েছে, এই মৃত্যুটা হয়েছে আত্মহত্যার মাধ্যমে, কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত হয়েছে অথবা কোনো প্রাণী কর্তৃক সংঘটিত হয়, অথবা তৃতীয় নম্বর বলেছে যে এই যে মৃত্যুটা হয়েছে, এই মৃত্যুটা যদি যন্ত্রের সাহায্যে, যন্ত্রের মাধ্যমে, কোনো যন্ত্র বলতে বোঝায় হচ্ছে যে কোনো যন্ত্র হতে পারে, যে কোনো অস্ত্র হতে পারে, যে কোনো যন্ত্র বা আপনার হচ্ছে এই মাধ্যমে যদি মৃত্যু হয়, তাহলে পুলিশের দায়িত্ব কি? পুলিশের প্রথম যে দায়িত্বটা হচ্ছে, সেটা হচ্ছে সুরতহাল ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নিকট তিনি সংবাদ প্রদান করবেন, এবং এই পুলিশ একটা সুরতহাল রিপোর্ট তৈরি করবে। তাহলে এই যে সুরতহাল রিপোর্ট, এটা কিন্তু পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। অর্থাৎ একটা মৃত্যু সংবাদ পাবেন, তিনি যাবেন ওখানে গিয়ে তিনি একটা সুরতহাল রিপোর্ট, সুরতহাল রিপোর্ট বলতে হচ্ছে এখানে বোঝায় তিনি কি কি অবস্থায়, কিভাবে তাকে পেলেন, কি অবস্থায় পেলেন, কে ছিল, কি ছিল, এই বিষয়গুলোর বর্ণনা। তাহলে যে বিষয়টা, সেটা হচ্ছে পুলিশের দুইটা দায়িত্ব। প্রথম হচ্ছে তিনি ম্যাজিস্ট্রেটকে সংবাদ প্রদান করবেন, এই সংবাদ প্রদান করবেন, এবং এই পুলিশ একটা কাজ করবে, তিনি হচ্ছে একটা সুরতহাল রিপোর্ট, সুরতহাল রিপোর্ট যেটাকে আমরা ইনকোয়েস্ট রিপোর্ট বলে থাকি, সুরতহাল রিপোর্ট তৈরি করবে। এখন সুরতহাল রিপোর্ট তৈরি করতে হলে ম্যাজিস্ট্রেটের কি করতে হবে, এই পুলিশের কি করতে হবে, ঘটনাস্থলে যেতে হবে। আচ্ছা, এখন যে বিষয়টা, সেটা যদি এই রকমের যদি কোনো অবস্থা হয় যে এই যে পুলিশ যে সংবাদটা, যে লাশটা পেয়েছে, এই লাশটার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সন্দেহ থাকে, মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সন্দেহ যদি থাকে,
তাহলে তিনি করবেন কি, সিভিল সার্জনের কাছে এই লাশটাকে প্রেরণ করবেন। এই কিসের জন্য প্রেরণ করবেন, যেটাকে আমরা বলে থাকি পোস্টমর্টেম। পোস্টমর্টেম করার জন্য তিনি এই 174-এর যদি সন্দেহ থাকে যে সন্দেহজনক মৃত্যু হয়, 174-এর সাবসেকশন 3 অনুযায়ী পুলিশ যদি কোনো সন্দেহ থাকে মৃত্যু সম্পর্কে, তাহলে সন্দেহ থাকলে এটাকে এই যে সিভিল সার্জনের কাছে প্রেরণ করবেন, এটাকে পোস্টমর্টেম করার, সিভিল সার্জনের প্রেরণ করবেন পোস্টমর্টেম করার জন্য, পোস্টমর্টেম করার জন্য এটাকে প্রেরণ করবেন এই লাশটাকে, এবং সেই অনুযায়ী তিনি পোস্টমর্টেম করে একটা হচ্ছে রিপোর্ট প্রদান করবেন, এবং সেই রিপোর্টটাকে আমরা বলে থাকি পোস্টমর্টেম রিপোর্ট। ঠিক আছে, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে 176 ধারা মোতাবেক এখানে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি। তাহলে একটা হচ্ছে তদন্ত ইনকোয়ারি করতে পারে পুলিশ, সুরতাল রিপোর্ট তৈরি করতে পারে, আবার আর একটা ক্ষমতা ম্যাজিস্ট্রেটকেও দেওয়া হয়েছে। এই যে ম্যাজিস্ট্রেটকে যে ইনকোয়ারি করার ক্ষমতা দেওয়া হয়েছে 176 ধারায়, ম্যাজিস্ট্রেটকে, এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটকে আপনার হচ্ছে এই মৃত্যু সম্পর্কে ইনকোয়ারি বা যেটাকে আমরা অনুসন্ধান বলে থাকি, সেই অনুসন্ধানের ক্ষমতাটা দিয়ে ম্যাজিস্ট্রেট 2 ধরনের মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান করতে পারে। এক বলছে যদি পুলিশ হেফাজতে কেউ মৃত্যুবরণ করে, তাহলে যদি কোনো ব্যক্তি পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করে, হেফাজতে মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুটার ইনভেস্টিগেশন করতে পারে। আর একটা হচ্ছে 176-74 ধারা অনুযায়ী যে মৃত্যুটা হয়, 174 ধারা যে মৃত্যু হয়, যেটাকে আমরা আনন্যাচারাল ডেথ বলছি, এই যে 3টে ক্ষেত্রে এই ধরনের মৃত্যু হলেও যে ম্যাজিস্ট্রেট আছেন সেই ম্যাজিস্ট্রেট তিনি ইনকোয়ারি করতে পারবেন বা তদন্ত করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এখন আপনারা একটা জিনিস পাবেন যেটাকে আমরা বলে থাকি লাশ উত্তোলন করার ক্ষমতা। তাহলে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে ওই যে ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে এই মৃত্যুটা ছিল একটা আনন্যাচারাল ডেথ, এবং এই মৃত্যুটা একটা সন্দেহজনক মৃত্যু ছিল। এই মৃত্যু সম্পর্কে কি করা প্রয়োজন, ইনভেস্টিগেশন করা প্রয়োজন, তার পোস্টমর্টেম হওয়া প্রয়োজন। তাহলে পোস্টমর্টেম ছাড়াই আর মৃত্যুর কারণগুলো আইডেন্টিফাই করা ছাড়াই তাকে কি হয়েছে, মাটি দেওয়া হয়েছে, তখন লাশ উত্তোলনের প্রয়োজন হয়। তাহলে এই যে লাশ উত্তোলন করে, এই লাশ উত্তোলনের পাওয়ারটা কোথায় দেয়া আছে, এই লাশ উত্তোলনের পাওয়ার দেয়া আছে 176-এর সাবসেকশন 2, 176-এর সাবসেকশন 2। এখানে দেখেন একটু যদি পড়েন, বলছে যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, উক্ত ম্যাজিস্ট্রেট যদি মৃত্যুর কারণ আবিষ্কারের জন্য পরীক্ষা করার প্রয়োজন হয়, তাহলে তিনি লাশটি কবর থেকে উঠাতে পারেন এবং পরীক্ষা করতে পারেন। এই যে লাশ উত্তোলন করে যে পরীক্ষা, এই লাশ উত্তোলনের পরীক্ষার বিধান আছে সেকশন 177-2। এখন এইখানে এই যে লাশ উত্তোলনটার একটা সুন্দর নাম আছে, যেটাকে বলা হয় ডিসইন্টার কর্পসেস, ডিসইন্টার কর্পসেস, ডিসইন্টার কর্পসেস। এটার একটা ল্যাটিন টার্ম, এর শব্দের অর্থ হচ্ছে ওই যে লাশ উত্তোলনের যে বিষয়টা সেটা। তাহলে আপনারা যদি এরকম লাশ উত্তোলনের বিধান কোথায় আছে এভাবে সহজ কোশ্চেন না করে যদি এরকম করে ডিসইন্টার কর্পসেস, এই কনসেপ্টটা ফৌজদারি কার্যবিধির নিচে কোন ধারার সাথে সংশ্লিষ্ট, তাহলে কিন্তু এটা বলে দিতে হবে এই ধারার সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, এখন এই যে সুরতা রিপোর্টটা দিল, এখানে পুলিশের যদি কোনো সন্দেহ থাকে তিনি তদন্ত কার্যক্রম পরিচালনা করার পরে তিনি একটা রিপোর্ট দিবেন। এই রিপোর্টের ভিত্তিতে যদি দেখেন যে তার এরকমের মৃত্যুর যথেষ্ট সন্দেহ আছে, তখন পুলিশ নিজে বাদী হয়ে নিজে এফআইআর করবে। ঠিক আছে, অথবা পুলিশ যে রিপোর্টটা দিল সেই রিপোর্টের ভিত্তিতে কি হতে পারে, একটা মামলার কার্যক্রম শুরু হতে পারে। এই যে মামলার কার্যক্রমটা শুরু হয়, এই মামলার কার্যক্রমকে বলা হয় ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ। ঠিক আছে, এখন আমরা বলেছিলাম যে একটা মামলা বিচারের যে পূর্বের পর্যায়গুলো থাকে, সেই বিচারের পূর্বে 3টে কার্যক্রম পরিচালিত হয়। তাহলে এই যে কার্যক্রম, এটা হচ্ছে পার্ট অফ তদন্ত, এই কার্যক্রমটা বিচারের পূর্বে হয়। তাহলে প্রথম দেখলাম আমরা যে কিভাবে অভিযোগ দায়ের করা যায়, এরপরে দেখলাম তদন্ত কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, এখন আমরা দেখবো আমলে গ্রহণ। তাহলে বিচার পূর্ব কার্যক্রমের মধ্যে সর্বশেষ যে জায়গাটা, সেটাকে আমরা বলে থাকি আমলে গ্রহণ করা। তাহলে আমলে গ্রহণ মানে কি, আমলে গ্রহণ কি, কোন ম্যাজিস্ট্রেট করতে পারে, কি তথ্যের ভিত্তিতে করতে পারে, আমলে গ্রহণ বলতে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। দেখেন, আমলে গ্রহণ যে কনসেপ্টটা আছে, এই শব্দটাকে বলা হয় টেকিং কগনিজেন্স। টেকিং কগনিজেন্স এর কোনো সংজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধিতে দেওয়া হয় নাই, বাট
টেকিং কগনিজেন্স এর যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধি 190 ধারায় আমরা পেয়ে থাকি। তাহলে আমরা একটু বলি আমলে গ্রহণ। বা যেটাকে আমরা বলে থাকি টেকিং কগনিজেন্স। তাহলে আমলে গ্রহণের বিষয় নিয়ে সেকশন 190 থেকে 199 ধারা পর্যন্ত আলাপ করা হয়েছে। এখন আমলে গ্রহণ বলতে বোঝায় হচ্ছে মনোযোগ দেয়া, মনোযোগ দেয়া। একটা মামলা হলে এই মামলার উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই মামলায় সামনে অগ্রসর হওয়া যায়, কি যায়, এই মামলায় সামনে অগ্রসর হওয়া যায়, অথবা আপাতত একটা দৃষ্টিতে এখানে মামলা হওয়ার মতো উপযুক্ত কারণ আছে, এটা যদি ম্যাজিস্ট্রেট মনে করে, তখন ম্যাজিস্ট্রেট যে কাজটা করবেন সেটা হচ্ছে এইটাকে আমলে গ্রহণ করবে। এখন কোন মামলাটা আমলে গ্রহণ করা হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? আমলে গ্রহণ করা হয়েছে এটা আমরা বুঝবো দুই ভাবে। একটা হচ্ছে যদি সমন প্রদান করে, ম্যাজিস্ট্রেট যদি সমন প্রদান করে তাহলে বুঝবো এটাকে আমলে গ্রহণ করা হয়েছে। ম্যাজিস্ট্রেট যদি ওয়ারেন্ট প্রদান করে তাহলে আমরা বুঝবো এটাকে আমলে আমলে গ্রহণ করা। অথবা ম্যাজিস্ট্রেট যদি সমন অথবা ওয়ারেন্ট না দিয়ে, যে সমনে অলরেডি হাজির হয়েছে, ওয়ারেন্ট অলরেডি জামিনে আছে, তাহলে আমলে গ্রহণ হচ্ছে কিভাবে বুঝবো? যদি এটাকে বিচারের জন্য বদলি করে, কিসের জন্য? বিচারের জন্য বদলি, তাহলে বুঝবো অলরেডি আমলে নিয়ে তারপর বদলি করবে। যদি বিচারের জন্য বদলি পরে করবে, তারপরে যদি অলরেডি সমন পেয়েছে, তিনি অলরেডি তিনি এফআইআর হয়েছে, এফআইআর এর মামলায় তিনি জামিনে আগিয়ে আছেন, তাহলে তো তার ওয়ারেন্ট দেওয়ার সুযোগ নেই। তাহলে বিচারের জন্য বদলি করলে বুঝবো এটাকে কি করা হচ্ছে, আমলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই আমলে গ্রহণ কে করতে পারবে? সেকশন 190 অনুযায়ী এই আমলে গ্রহণ করতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমি সংক্ষেপে লিখি সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর সমপর্যায়ে যিনি ম্যাজিস্ট্রেট আছেন তাকে বলে সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এমএম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করতে পারে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করতে পারে। ঠিক আছে, অথবা যে ম্যাজিস্ট্রেট ইম্পাওয়ার হয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেটকে আমলে গ্রহণ করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে, আমলে গ্রহণের ক্ষমতা, এটাকে আমরা বলে থাকি স্পেশাল ম্যাজিস্ট্রেট, আমলে গ্রহণের ক্ষমতা বিশেষভাবে দেওয়া হয়, সেই ম্যাজিস্ট্রেটও আমলে গ্রহণ করতে পারে। অর্থাৎ একটা মামলায় সমন বা ওয়ারেন্ট প্রেরণ করতে পারে অথবা বিচারের জন্য বদলি। এখন এই যে আমলে গ্রহণ করবে কিসের ভিত্তিতে, তার তো একটা ভিত্তি থাকতে হবে। সেকশন 190-তে তিনটা ভিত্তির কথা বলছে, যে তিনটা ইনফরমেশনের ভিত্তিতে আমলে নেওয়া যাবে, তিনটা ভিত্তি আমলে নেওয়া, তিনটা ভিত্তি। এক নম্বর যে ভিত্তিটা বলছে এটার কথা বলছে নালিশ। নালিশ যেটা 200 ধারা অনুযায়ী করা হয়, আমরা প্রথম ক্লাসে শিখেছি। তাহলে এই যে নালিশটা হলো, এই নালিশের ভিত্তিতে কি করা যাবে? মামলা সরাসরি আমলে গ্রহণ করা যাবে। দ্বিতীয় বলেছে পুলিশ রিপোর্ট। তাহলে এই যে পুলিশ রিপোর্ট আছে, পুলিশ রিপোর্ট, পুলিশ রিপোর্ট বলতে বোঝায় ওই যে পুলিশ যে তদন্ত রিপোর্ট দেয়, সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে 173 ধারা অনুযায়ী যে রিপোর্টটা দিল, এটার ভিত্তিতে আমলে গ্রহণ করা যাবে। আর তৃতীয় আরেকটা বিষয় বলছে, সেটা হচ্ছে যিনি ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট অপর কোনো তথ্য অথবা জ্ঞানের ভিত্তিতে, তাহলে অন্য অন্য তথ্য, অন্য কোনো তথ্য, অন্য তথ্য অথবা তার নিজস্ব যে জ্ঞান আছে এই জ্ঞানের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? আমলে গ্রহণ করতে পারবে ফৌজদারি কার্যবিধির 190 অনুযায়ী। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এই যে ম্যাজিস্ট্রেট একটা মামলা আমলে গ্রহণ করলেন, আমলে গ্রহণ করবেন তিনটা তথ্যের উপর ভিত্তি করে। এখন এই আমলে গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেটের কাজ কি? আমলে গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেটের দুইটা কাজ আছে। একটা কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেট দেখবেন যে এই মামলাটা কোন আদালতে বিচার্য। তাহলে কোন আদালতে বিচার্য এইটা কিভাবে বুঝবেন? কোন আদালতে বিচার্য এটা বোঝার সহজ উপায় হচ্ছে শিডিউল 2 এর কলাম 8, ফৌজদারি কার্যবিধির শিডিউল 2 এর কলাম 8-এ লেখা আছে যে কোন অপরাধের মামলা কোন বিচারক বিচার করবে। যদি দেখা যায় যে এই মামলাটা কোনো ম্যাজিস্ট্রেট বিচার করবে, তাহলে তিনি 192 ধারা অনুযায়ী এটাকে স্থানান্তর করবেন, এটাকে স্থানান্তর, এই মামলাটা স্থানান্তর করবেন, স্থানান্তর করবেন। এই যে স্থানান্তরটা করবেন এটা হচ্ছে বিচারের জন্য, যদি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য হয়। দেখেন সেকশন 192-তে কি বলা আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো মুখ্য ম্যাজিস্ট্রেট যে মামলা ইনকোয়ারি বা বিচারের জন্য আমলে নিয়েছেন তা তিনি তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন। কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মামলা আমলে গ্রহণ করলে তা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
তাকে এই বিধি মোতাবেক বিচার বা বিচারের জন্য প্রেরণ করতে যোগ্যতা সম্পন্ন জেলার অপর কোনো ম্যাজিস্ট্রেটের নিকট ইনকোয়ারি বা বিচারের জন্য হস্তান্তর করতে পারেন। এরূপ ম্যাজিস্ট্রেট তদ অনুযায়ী মামলা। তাহলে দেখতে হবে কোন ম্যাজিস্ট্রেট আমলে নিয়েছেন। যদি আমলে গ্রহণ করেন সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিএমএম, তাহলে তাদের অধীনস্থ আদালতে বিচারের জন্য প্রেরণ করবে। যদি মেট্রোপলিটন অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আমলে নেয় তাহলে সিজিএম কে পাঠাবে, 192 অনুযায়ী সিএমএম কে পাঠাবে। সিজিএম বা সিএমএম এটা কোন আদালতে বিচার করা যায় সেই একটা আদালতে প্রেরণ করে, তাকে বলা হয় ম্যাজিস্ট্রেটের। যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হলে মামলা স্থানান্তর করবে 192, ঠিক আছে, 191 হবে না, 192 হবে। আচ্ছা নাকি? হ্যাঁ, কি বলেন, 191 হবে। এরপর দেখেন সেকশন 193, এখানে যে বিষয়টা বলছে, এখানে বলছে যদি দায়রা আদালত কর্তৃক বিচার্য হয়, মামলাটা যদি দায়রা আদালত কর্তৃক বিচার্য তাহলে কি হবে? দায়রা আদালত কর্তৃক বিচার্য হলে যে আদালত আমলে গ্রহণ করেছে যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেট কি করবে? সেই ম্যাজিস্ট্রেট এই দায়রা আদালতে মামলা বিচারের জন্য স্থানান্তর করবে। এখন এই যে দায়রা আদালতে বিচারের জন্য স্থানান্তর করবে, এই বিচারের জন্য স্থানান্তর করার ক্ষেত্রে একটা বিষয় জানতে হবে। আচ্ছা, এই যে ওর নাম কি, যে মামুন খান 191 পড়েছেন? 191 তো হুদাই ব্যাগরা বাজান একটা। 191 কি বলছে? আসামির আবেদনে মামলা স্থানান্তর, এটা বিচারের জন্য মামলা স্থানান্তর নয়। যদি ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডে আমলে নেয় তখন আসামি আবেদন করতে পারেন এই মামলা, তখন স্থানান্তর করা যায়। এটা শুধুমাত্র এক্সেপশনাল কেস। আসামি যখন আবেদন করবে তখন ওই দেওয়ানি কার্যবিধির 22 ধারার মতো। আর এই আবেদন থাকুক আর না থাকুক, যে কোনো ক্ষেত্রে আমলে নিলে ম্যাজিস্ট্রেট মামলা বিচারের জন্য স্থানান্তর করবে 192 ধারায়। টাইটেল পড়ে বলতে নাই অনেক কিছু। আর দায়রা আদালতে বিচারের জন্য প্রেরণ করবে 193 ধারায়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। না বুঝলে প্রিয়ার এক ভালো করে পড়বেন। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে দায়রা আদালতে যে বিচারের জন্য স্থানান্তর, এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, দেখবেন বলা হয়েছে যে এই যে দায়রা আদালত আছে, অপর কোনো সুস্পষ্ট ভিন্নরূপ বিধান না থাকলে কোনো আসামি এই বিষয়ে যথারূপে ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক দায়রা আদালতে প্রেরিত না হলে দায়রা আদালত মৌখিক অধিক্ষেত্রভুক্ত আদালত হিসেবে অপরাধ আমলে নিবে না। অর্থাৎ যদি দায়রা আদালত একটা মামলা শুরুতে আমলে গ্রহণ করার ক্ষমতা নাই, আপনারা যদি ইংরেজি লাইন করেন, বাংলা লাইনে হচ্ছে একটু যেটাকে বলা হয়েছে যে ইটা মানে ব্যাখ্যাটা একটু ভিন্নভাবে দিই। সেখানে দেখেন বলছে এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ এক্সপ্রেসলি প্রোভাইডেড বাই দিস কোর্ট অফ এনি আদার ল টাইম বিং ফোর্স, নো কোর্ট অফ সেশন শ্যাল টেক কগনিজেন্স অফ এনি অফেন্স অ্যাজ কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন। তাহলে শুরুতে আমলে নিবে না, অর্থাৎ দায়রা আদালত কোনো মামলা শুরুতে আমলে নিবে। আদালত মামলা শুরুতে কি করবে না? আমলে নিবে না। শুরুতে আমলে নিবে না। তাহলে শুরুতে আমলে নিবে কে? এই ম্যাজিস্ট্রেট গুলো আমলে নিবে। আমলে নিয়ে তার কাছে যখন প্রেরণ করবে, এই প্রেরণ করবে কিসের জন্য? বিচারের জন্য প্রেরণ করবে। যখন দায়রা আদালতে বিচারের জন্য প্রেরণ করবে তখন এই দায়রা আদালত মামলাটাকে বিচারের জন্য আমলে নিবে, বিচারের জন্য গ্রহণ করবে। তাহলে শুরুতে আমলে দায়রা আদালত নিতে পারবে না। ম্যাজিস্ট্রেট যখন প্রেরণ করবে এটাকে বিচারের জন্য, তখন দায়রা আদালত বিচারের জন্য এটাকে আমলে গ্রহণ করবে, বিচারের জন্য এটাকে অ্যাকসেপ্ট। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু সামনে অগ্রসর হব। আমরা এখন দেখার চেষ্টা করব এই আমলে গ্রহণের বিশেষ কিছু নিয়ম আছে। যে আমলে গ্রহণ চাইলেই ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করতে পারে না, তার নির্ধারিত কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসরণ করে তাকে আমলে গ্রহণ করতে হয়। সেই আমলে গ্রহণের যে নিয়ম কানুন আছে সেইগুলো নিয়ে একটু কথা বলবো। কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনে অগ্রসর হব। দ্রুত আমলে গ্রহণ নিয়ে এবং যতটুকু পড়াইলাম এতটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা?
আচ্ছা, এখন কোন মামলা কিভাবে আমলে নিবে? সাধারণত ম্যাজিস্ট্রেট যে কোনো মামলায় আমলে গ্রহণ করতে পারে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই আমলে গ্রহণ করার ক্ষেত্রে আদালতকে বিশেষ কিছু বিষয় বা বিশেষ কিছু পদ্ধতির কথা বলা হয়েছে। এই পদ্ধতিতে আসতে হবে। এখন এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বাট আপনাদের প্রিলির জন্য অত গুরুত্বপূর্ণ না। তারপরে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে যেগুলো প্রিলির জন্য আসতে পারে, এগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে প্রথম দেখবো আমরা সেকশন 195। এই 195-তে দুই ধরনের মামলার কথা বলা হয়েছে। এক ধরনের মামলার কথা বলা হয়েছে যে মিথ্যা সাক্ষ্য, যদি আদালতে কেউ মিথ্যা সাক্ষ্য প্রদান করে অথবা মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করে। আচ্ছা, এখানে তিনটে পয়েন্ট একটু মনে রাখবেন সেকশন 195 থেকে। তিনটে পয়েন্টের প্রথম হচ্ছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি কেউ কোনো অপরাধ সংগঠন করে, সরকারি কর্মচারীর বিরুদ্ধে 193-তে বলছে দায়ের আদালত সরাসরি মামলা আমলে নেবে না। ম্যাজিস্ট্রেট যখন তার কাছে বিচারের জন্য প্রেরণ করবে তখন তিনি এটাকে অ্যাকসেপ্ট করবেন, এই আর কিছু না। 190-তে বলছে ম্যাজিস্ট্রেট সরাসরি আমলে নেবে, অরিজিনাল জুরিডিকশন শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের আছে, দায়ের আদালতের নাই। তাহলে দেখেন সেকশন 195 তিনটে অংশ আছে। পার্ট নাম্বার এ বা 1 নম্বর যে অংশটা আছে এখানে বলেছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে যে সকল অপরাধ আছে, অর্থাৎ পেনাল কোডের 172 থেকে 188 এই ধারাগুলো যে সকল অপরাধের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ। যেমন আপনার সরকারি কর্মচারীকে বাধা দিলেন, তাকে কাজ করতে দিলেন না, সমন এড়ানোর জন্য পালাইছিলেন, এই যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো যদি আমলে গ্রহণ করতে হয় তাহলে ওই কর্মচারীর লিখিত আমলে গ্রহণ করতে হলে ওই কর্মচারী, ওই যে সরকারি কর্মচারী আছে স্বলেখে সরকারি কর্মচারী আছে, সেই সরকারি কর্মচারী অথবা বলেছে অফ সাম আদার পাবলিক সার্ভেন্ট টু হুম সাবস্টিটিউট, হ্যাঁ, অর্থাৎ বলছে ওই সরকারি কর্মচারীর লিখিত অথবা তার ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন যে কর্মচারী আছে ঊর্ধ্বতন কর্মচারীর লিখিত অভিযোগ থাকতে হবে, লিখিত অভিযোগ। যদি এদের লিখিত অভিযোগ না থাকে তাহলে এটাকে আমলে গ্রহণ করা যাবে না। এখন একজন সরকারি কর্মচারীকে তার কাজ করতে গেছে, সরকারি কর্মচারীকে বাধা দিয়েছে, আপনি এটা দেখেছেন, আপনি একটা এফআইআর করেছেন, ম্যাজিস্ট্রেট এটাকে আমলে গ্রহণ করতে পারবে না। কারণ সংক্ষুব্ধ কেউ সরকারি কর্মচারী, তাহলে বাধা দিলে সেই সরকারি কর্মচারীকে মামলা করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে। দ্বিতীয়, বি নম্বর যে পয়েন্টটা আছে এখানে বলছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার যে সকল বিষয় আছে, অর্থাৎ আমাদের দণ্ডবিধিতে যে সকল মিথ্যা সাক্ষ্য দেয়া বা মিথ্যা সাক্ষ্য উপস্থাপনের বিষয় আছে, তাহলে যদি কোনো আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, কোনো আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, মিথ্যা সাক্ষ্য প্রদান, তাহলে এই মিথ্যা সাক্ষ্যের বিরুদ্ধে যদি মামলা করতে হয় তাহলে এই মামলাটা করবে কে? সংশ্লিষ্ট আদালত। তাহলে সংশ্লিষ্ট আদালত মামলা করবে অথবা আদালতের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেই ঊর্ধ্বতন আদালত অথবা এই আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলা করবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ছাড়া এই মামলা আমলে গ্রহণ করা যাবে না। সি নাম্বার, এখানে বলা হয়েছে যদি কোনো আদালতে জাল দলিল উপস্থাপন করা হয়, তাহলে আদালতে জাল দলিল উপস্থাপন করা হলে, আদালতে জাল দলিল উপস্থাপন করলে, যদি আদালতে জাল দলিল উপস্থাপন করা হয় তাহলে সেম নিয়ম, এই আদালতের নিজের মামলা করতে হবে, কোনো ব্যক্তি মামলা করতে পারবে না, অথবা তার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মামলা করতে হবে। এই ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের মামলা ছাড়া ম্যাজিস্ট্রেট এই মামলা আমলে নিবে না। তাহলে তিনটে বিষয় বললাম। এক বললাম সরকারি কর্মচারীর বিরুদ্ধে যে সকল অপরাধ হয় সেই সকল মামলা সরকারি কর্মচারী কি করতে হবে, সরকারি কর্মচারী যদি মামলা না করে তাহলে আদালত এই মামলা আমলে গ্রহণ করবে না। দ্বিতীয় বললাম কোনো আদালতে যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, এই মিথ্যা সাক্ষ্য নিয়ে যদি আপনি কোনো মামলা করতে চান তাহলে এই মামলাটা কাকে করতে হবে, এই মামলাটা আদালত কি করতে হবে, অথবা আদালতের যারা কর্তৃপক্ষ আছে তাকে করতে হবে। আর তৃতীয় যে বিষয়টা বললাম যে যদি কোনো জাল দলিল উপস্থাপন করা হয় তাহলে এই জাল দলিলের ক্ষেত্রেও যে আদালতে জাল দলিল উপস্থাপন করা হয়েছে এই মামলাটা ওই সংশ্লিষ্ট আদালতকে করতে হবে অথবা আদালতের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করতে হবে, অন্যথায় এই মামলা আমলে গ্রহণ করা যাবে না। বিষয়টা বুঝছেন? এখন যে বিষয়টা সেটা হচ্ছে আদালত যদি এই মামলা না করে তাহলে আপনার প্রতিকার কি, আপনি কি করতে পারবেন? যদি আদালত মামলা না করে, আপনার বিরুদ্ধে একটা জাল দলিল ব্যবহার করেছে, আপনি আদালত মামলা করলো না, আপনার বিরুদ্ধে একজন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে,
আপনি মামলা তো করতে পারবেন না, এই অনুযায়ী আপনার আদালতও মামলা করলো না, তাহলে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আদালতের কাছে 476 ধারা মোতাবেক আপনি একটা আবেদন করবেন। এই মামলা করার আবেদন করবেন। এই আবেদন যদি আদালত অগ্রাহ্য করে তাহলে এই অগ্রাহ্যের বিরুদ্ধে আপনি আপিল করার সুযোগ। তাহলে আপনার এখানে সুযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে যে জাল দলিলটা ব্যবহার করলো আপনি আদালতের কাছে আবেদন করবেন। এই আবেদনের পরে যদি আদালত এই আবেদনটা নামঞ্জুর করে তাহলে এর বিরুদ্ধে আবার আপিলের সুযোগ আছে। আশা করি বুঝতে পেরেছেন, এতটুকু বুঝলেই চলবে। আচ্ছা, এরপর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটাকে আমরা বলে থাকি অফেন্স এগেইনস্ট স্টেট। রাষ্ট্রবিরোধী যে সকল অপরাধ আছে সেই রাষ্ট্রবিরোধী অপরাধগুলো সরাসরি আমলে নেওয়া যাবে না। সেকশন 196 বলছে রাষ্ট্রবিরোধী যে সকল অপরাধ আছে, রাষ্ট্রবিরোধী অপরাধ, এই রাষ্ট্রবিরোধী অপরাধ আমলে নেওয়া যাবে না, আমলে নেওয়া যাবে না যদি না এটা সরকার অথবা সরকারের স্যাংশন, যেটাকে বলা হয় সরকারের অনুমতি নিয়ে মামলাটা করা না হয়। তাহলে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে যদি মামলাটা না হয়, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যদি মামলা না করে তাহলে এই মামলা আমলে গ্রহণ করার সুযোগ নেই। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যে কনসেপ্ট আমরা শিখবো সেটা হচ্ছে বিচারক বা সরকারি কর্মচারী যারা আছে তাদের বিরুদ্ধেও মামলা করলে সরকারের অনুমতি নিয়ে মামলা করতে হবে, অন্যথায় এই মামলা আমলে গ্রহণ করা যাবে না। সেকশন 197 বিচারক অথবা সরকারি কর্মচারী সকলেকে, এই সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি মামলা করতে হয় তাহলে এই মামলা করতে হলে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। সরকার পূর্বানুমতি না দেয় তাহলে এই মামলাটাকে কি করা যাবে না, আমলে গ্রহণ করা যাবে না। আচ্ছা, এই তিনটা মনে রাখলে চলবে, সেকশন 195, 96, 97। আর বাকি কিছু আছে এগুলো রিটেনের জন্য প্রয়োজন না জানলে চলবে। বুঝতে পেরেছেন কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা চলে যাব আমলে গ্রহণ করার পরবর্তী যে কার্যক্রম হয় সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? তাহলে একটা মামলা যখন আমলে গ্রহণ করা হয়, আমলে গ্রহণ করার পরে এই ম্যাজিস্ট্রেট এই সকল বিষয়টির সাথে দেখে আমলে গ্রহণ করবে সঠিক ব্যক্তি মামলাটা দায়ের করেছে কিনা, এই মামলা দায়ের করার ক্ষেত্রে তার কোনো বাধা আছে কিনা, কোনো রিস্ট্রিকশন আছে কিনা, এই সকল বিষয় আদালতে ম্যাজিস্ট্রেট সাহেব বিবেচনায় নিয়েই আমলে গ্রহণ করবে। যদি এই রকমের কোনো বাধা বা ত্রুটি না থাকে ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করে এটাকে বিচারের জন্য প্রেরণ করবে। বিচারের জন্য প্রেরণ করার পরে এরপরে হচ্ছে বিচারিক আদালতের কার্যক্রম। তাহলে আমরা এখন একটু বিচারিক আদালতের কার্যক্রম নিয়ে কথা বলবো। তাহলে আমরা বলেছিলাম যে বিচারিক আদালতের কার্যক্রমের ক্ষেত্রে 3 ধরনের বিচারিক কার্যক্রম আমরা পরিচালিত হয়। এই যে 3 ধরনের বিচারিক কার্যক্রম পরিচালিত হয় সেই বিষয়টা নিয়ে একটু আলাদা। কোশ্চেন আমার মনে হয় নাই, তারপরে যদি কোশ্চেন থাকে দ্রুত করতে পারেন, জাস্ট কমেন্ট করলে হবে কোন জিনিসটা রিপিট করতে হবে। আর যদি আপনার এরকম কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হব। ওকে, এখন আমরা দেখব বিচারিক কার্যক্রম। তাহলে মামলাটা যখন বিচারের জন্য আমলি আদালত ট্রান্সফার করে দেয় তখন এই মামলাটা বিচারিক কার্যক্রম শুরু হয়ে যায়। এখন আগেই বলেছি এই বিচারিক কার্যক্রম কোন আদালতে পরিচালিত হবে সেটা শিডিউল 2 এর কলাম 8 অনুযায়ী 8-এ বলা আছে যে কোন আদালতে এই বিচারিক কার্যক্রমটা পরিচালিত হবে। এই বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি যে 3 ধরনের বিচারিক কার্যক্রম আছে। তাহলে প্রথম আমরা দেখবো ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম। তাহলে এখন আমরা বিচারিক পর্বে চলে আসলাম, আমরা আমলে গ্রহণ করে এখন আমরা বিচার স্তরে চলে এসেছি। বিচার স্তরে যদি মামলাটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য হয় তাহলে এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম, এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম নিয়ে কথা বলা হয়েছে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধির সেকশন 241 থেকে সেকশন
250 পর্যন্ত। তাহলে আমাদের 241 এ থেকে আমরা দেখা শুরু করব, যেখানে বিষয়টা বলা হচ্ছে ডিসচার্জ শেয়ারিং বা ডিসচার্জ করা। যখন মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে ট্রান্সফার হয়ে গেল বিচারের জন্য, তখন একটা শুনানির দিন ধার্য হবে। এই শুনানিটাই হচ্ছে প্রথম শুনানি, বা যেটাকে আমরা ডিসচার্জ শেয়ারিং বলে থাকি। ঠিক আছে, তো এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম শুরু হয় 241 এ ধারার কার্যক্রম অনুযায়ী। এখানে একটা শুনানি হয়। এই যে শুনানিটা হয়, এই শুনানিতে আদালত যে কাজটা করে, আদালতের কাছে যে যাবতীয় কাগজপত্র আছে সেই যাবতীয় নথি বিবেচনায় নেয়। যাবতীয় নথি বিবেচনায় নিল। এই যাবতীয় নথি বিবেচনায় নিয়ে আদালত যদি প্রয়োজন মনে করে, তাহলে চাইলে আদালত কোনো সাক্ষ্য গ্রহণ করতে পারে বা কোনো বক্তব্য। হ্যাঁ, তাহলে আদালত যদি প্রয়োজন মনে করে, তাহলে আদালত উভয় পক্ষের শুনানি করতে পারে, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করতে পারে। এই বক্তব্য গ্রহণ করার পরে আদালতের যদি মনে হয় অভিযোগ গঠনের মতো কোনো উপাদান নেই, ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনয়নের মতো উপাদান নাই, অর্থাৎ আসামির বিরুদ্ধে অভিযোগ আনয়নের উপাদান নেই, তখন আদালত এই ব্যক্তিকে অব্যাহতি প্রদান করতে পারে এই মামলা থেকে। এটা কি বলা হয়? ডিসচার্জ বা অব্যাহতি। তাহলে প্রশ্নটা হলো, অব্যাহতির শুনানি হবে 241 এর অনুযায়ী। আদালতে অব্যাহতির শুনানিতে ওই যে মামলার কাগজপত্র আছে, সেই মামলার কাগজপত্র সব বিবেচনায় নিবে। আদালত যদি প্রয়োজন মনে করে, ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করে, তাহলে যারা বাদী পক্ষ আছে, যারা বিবাদী পক্ষ আছে, উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করবে। এরপর এই নথিপত্র বক্তব্য শুনে আদালত যদি দেখে যে ওই ব্যক্তির বিরুদ্ধে বৈধ অভিযোগ আনয়ন করার মতো কোনো এই মামলায় উপাদান নাই, তাহলে আদালত সরাসরি মামলাটাকে ডিসচার্জ করে দিবে, অর্থাৎ আসামিকে অব্যাহতি প্রদান। বুঝতে পেরেছেন? এখন যদি অব্যাহতি প্রদান করে আসামিকে, তাহলে বাদী পক্ষ সংক্ষুব্ধ হবে, বাদী পক্ষের প্রতিকার কি বলে ফেলুন। আদালত যদি দেখে যে এই যে মামলাটা আছে, এই মামলাটায় আসলে তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করার মতো যথেষ্ট গ্রাউন্ড আছে, তাহলে আদালত 242 ধারা অনুযায়ী চার্জ গঠন করবে। 242 ধারা অনুযায়ী কি করবে? চার্জ গঠন করবে। যখন আদালত দেখবে যে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের উপাদান আছে, অভিযোগ গঠনের উপাদান বিদ্যমান, তখন আদালত হচ্ছে এই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে ফেলবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছে। এখন এই চার্জ গঠন করার পরে ম্যাজিস্ট্রেট আদালতের কি কার্যক্রম হয়? 243, এটাকে বলা হয় প্লে অ্যান্ড কনভিকশন। প্লে অ্যান্ড কনভিকশনটা কি? যখন কোনো আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, চার্জ গঠন করার পরে ওই আসামিকে চার্জটা পড়ে শোনাতে হয়। চার্জ পড়ে শোনায় যে আপনার বিরুদ্ধে এই অভিযোগে অমুক অমুক ধারায় চার্জ গঠন করা হলো। এরপর তাকে জিজ্ঞেস করতে হয়, আপনার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে, আপনি কি দোষ স্বীকার করেন কিনা। তাহলে এই যে দোষ স্বীকার করা, এটা কি বলা হয়? প্লে। তিনি যদি দোষ স্বীকার করে, তাহলে আদালত এই প্লের উপর দণ্ড প্রদান করতে পারে। এটা কি বলা হয়? প্লে অ্যান্ড কনভিকশন। তাহলে আদালত দোষ স্বীকারের উপর দণ্ড দিতে পারে কত ধারা অনুযায়ী? দোষ স্বীকারের উপর দণ্ড দিতে পারে 243 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে এটা কখন? চার্জ গঠনের পরে। তাহলে চার্জ গঠনের পরে ওই ব্যক্তির বিরুদ্ধে যে চার্জ কি কি অভিযোগ আনয়ন করা হলো, এটা তার নলেজে আনা হবে। নলেজে আনার পরে তিনি দোষ স্বীকার করলে তাকে দণ্ড দিতে পারে। এখন এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে যে দণ্ড দেয়, এর বিরুদ্ধে কিন্তু আপিল চলে না। তবে যৌক্তিকতার উপর নির্ভর করে আপিল চলে, সেটা আমরা পরে দেখবো আপিলের আলোচনা। এরপর দেখেন 244, যদি 243-এ তিনি দোষ স্বীকার না করে, তাহলে কি হবে? তাহলে সাক্ষ্য পর্যায়ে চলে যায় মামলাটা। সাক্ষ্য পর্যায়ে, অর্থাৎ এই মামলায় সাক্ষ্য শুরু হয়। প্রথমে সাক্ষ্য প্রদান করে বাদী পক্ষ, যারা সাক্ষ্য আছে তাদের সাক্ষ্য প্রদান। এরপরে এই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। অর্থাৎ সাক্ষী প্রদান করা জবানবন্দির মাধ্যমে সাক্ষীর জিরা হয়। এই সাক্ষীর পুনঃ জবানবন্দি হতে পারে। যদি কোনো সাক্ষীকে হাজির করতে হয়, তাহলে আদালতে আবেদন দিতে হবে। সাক্ষীকে হাজির করতে হলে আবেদন দিতে হবে। ঠিক আছে। যখন বাদী পক্ষের সাক্ষ্য সমাপ্ত হয়, তখন বিবাদের সুযোগ আছে সাক্ষ্য প্রদান করার। এটাকে বলা হয় 342, বা যেটাকে আমরা বলে থাকি আত্মপক্ষ সমর্থন।
তাহলে যখন বাদীপক্ষের সাক্ষ্য সমাপ্ত হলো, এই বাদীপক্ষের সাক্ষ্য সমাপ্ত হওয়ার পরে যে সকল সাক্ষ্য এই বাদী প্রদান করেছেন সেই সাক্ষ্যগুলো বিষয় এই যিনি বিবাদী বা আসামি আছেন তাকে তার দৃষ্টি আকর্ষণ করা হয়। তাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রদান করেছে, আপনি আপনার পক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো সাক্ষ্য প্রদান করতে চান কিনা, কোনো দলিল উপস্থাপন করতে চান কিনা। তিনি যদি এটা উপস্থাপন না করতে চান তখন আদালত মামলাটাকে আর্গুমেন্ট এবং রায়ের জন্য রেখে, ঠিক আছে, তখন আদালত কি করে মামলাটাকে রায়ের স্টেজে নিয়ে যায়। এই যে রায়ের স্টেজে নিয়ে যায়, এটা নিয়ে যায় 345। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত যে রায় প্রদান করে, এই রায় প্রদান করে 345 ধারায়। 245 345 করে বললাম, 245। এই 245 রায় আবার দুইটা জিনিস হতে পারে। ম্যাজিস্ট্রেট কাউকে খালাসও প্রদান করতে পারে, আবার ম্যাজিস্ট্রেট চাইলে কাউকে দণ্ডিতও প্রদান করতে পারে। এই হচ্ছে বিষয়। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের যে চার্জ গঠন থেকে শুরু করে বিচারিক যে স্তর, কোন ধারায় কোন স্তর আছে সেটা বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, জাস্ট ধারাটা মেনশন করবেন যদি কোনো কোশ্চেন থাকে। যদি না থাকে তাহলে আমরা দেখবো ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালীন সময়ও কিছু কিছু ক্ষেত্রে দেখেন 245 ধারায় খালাস দেওয়া যায়। আবার এই 245 ধারা ছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে বিচারিক কার্যক্রম চলাকালীন সময় খালাস দেওয়া যায়। তাহলে কোন কোন ক্ষেত্রে আর খালাস দেওয়া যায়, কোন কোন ক্ষেত্রে মুক্তি দেওয়া যায়, সেই সকল বিধান নিয়ে আমরা একটু আলাপ করবো। দ্রুত জানিয়ে ফেলবেন কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, 342 342 342 ধারার কার্যক্রম হচ্ছে যখন দেখেন বাদীপক্ষ তার সাক্ষ্য সমাপ্ত করবে, এই বাদীপক্ষ সাক্ষ্য সমাপ্ত করার পরে তাকে আসামি পক্ষ জেরা করলো, জেরা করার পরে এই যে সাক্ষ্যটা দিল, এই সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামির যদি কোনো বক্তব্য থাকে, যেটাকে আমরা বলে থাকি আত্মপক্ষ সমর্থন, আসামির যদি কোনো আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন থাকে তাহলে আসামি কি করবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এখন এই আত্মপক্ষ সমর্থনের বিধানটা বলা হচ্ছে 342 ধারায়। তাহলে এটাকে বলা হয় 342 এর স্টেপ, 342 এর স্টেপ আদালত। অর্থাৎ এই সাক্ষ্য যেগুলো তার বিরুদ্ধে দেওয়া হয়েছে বলে যে আপনার বিরুদ্ধে এই সাক্ষ্য প্রদান করা হয়েছে, আপনি শুনেছেন কিনা, এখন আপনার কোনো বক্তব্য আছে কিনা। আসামি দেখেন, আসামি তার পক্ষে সাক্ষী হাজির করার সুযোগ পায় বাদী সাক্ষী হাজির করার পরে, বাদী সাক্ষ্য প্রদান করার পরে আসামির সুযোগ। আসামি এই স্টেজে এসে আত্মপক্ষ সমর্থন করতে পারে, যেটাকে আমরা প্রচলিত ভাষা বলে থাকি সাফাই সাক্ষী, সাফাই সাক্ষী দিতে পারে। আর যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা তিনি উপস্থাপন করতে পারেন। এটাকেই বলা হয় 342 স্টেপ। আশা করি তাহলে আমরা দেখেছি যে একটা খালাস 245 ধারা অনুযায়ী দেওয়া হয়, একদম উভয় পক্ষের শুনানি শেষে খালাস। আর কোথায় কোথায় খালাস দেওয়া যেতে পারে, আরো দুইটা জায়গায় এই ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিতে পারে। ম্যাজিস্ট্রেট আদালত প্রথম যে খালাসটা দিতে পারে এটা দিতে পারে 245 ধারায় ম্যাজিস্ট্রেট আদালতের খালাস। আর একটা খালাস দিতে পারে 247 ধারায়। এখন 247 ধারায় কখন খালাস দেয়, বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে মামলাটা একটা সিআর মামলা এবং বাদী যদি গরহাজির থাকে, তাহলে যদি কোনো মামলা সিআর মামলা হয়, সিআর মামলা বলতে কোন মামলা বুঝে কমেন্ট করেন, আমরা শিখাইছি। তো যদি মামলাটা সিআর মামলা হয় এবং শুনানির দিন যদি বাদী গরহাজির থাকে, শুনানির দিন যিনি বাদী আছেন সেই বাদী যদি গরহাজির থাকে,
তাহলে আদালত যে কাজটা করতে পারে, এই যে মামলাটা আছে এই মামলাটা আদালত দুইটা কাজ করতে পারে। এক, যিনি আসামি আছেন সেই আসামিকে খালায় দিতে পারে। দুই, আদালত এই শুনানির জন্য আরেকটা দিন ধার্য করতে পারে, শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করতে পারে, দিন ধার্য, তাহলে খালায় দিতে পারে অথবা শুনানির জন্য পরবর্তী দিন ধার্য। দেখেন এরপরে আরেকটা খালাস প্রদান করা যায় 248 ধারায়। এখানে বলছে যদি মামলা প্রত্যাহার করে, তাহলে যিনি অভিযোগ আছেন এই অভিযোগকারী যদি মামলা প্রত্যাহার করে, তাহলে এটা কোন মামলা? সিআর মামলা। তাহলে মামলাটা যদি সিআর মামলা, এই সিআর মামলায় যিনি নালিশ করেছেন সেই নালিশকারী যদি তার মামলা প্রত্যাহার করে, সেই মামলা প্রত্যাহার করলেও আদালত যে আসামিকে কি দিবে? খালাস। ঠিক আছে, আচ্ছা, এটা খালাসের বিধান ম্যাজিস্ট্রেট আদালতের 245-এ দিতে পারে, 247-এ দিতে পারে, আবার 248 দিতে পারে। ম্যাজিস্ট্রেট আরেকটা কাজ করতে পারে যেটাকে আমরা বলে থাকি মুক্তির বিধান, মুক্তি। তাহলে বলেন সিআর মামলা কোশ্চেন করেছি, সিআর মামলা, এই সিআর মামলার বিধান কোথায় আছে? কত ধারায়, কত ধারা অনুযায়ী সিআর মামলা করা যাবে? ঠিক আছে, কত ধারা অনুযায়ী আদালতে যেটা করে সেটা তো বুঝছি। আরেকটা বিষয় আছে যেটাকে আমরা রিলিজ বলে থাকি, রিলিজ। এই রিলিজ বা মুক্তি কখন নেওয়া হয়? যদি দেখা যায় যে কোনো জিআর মামলা হয়েছে, কি মামলা হয়েছে? জিআর অথবা নন জিআর। তাহলে যে মামলাটা হয় সেই মামলাটা যদি জিআর অথবা নন জিআর মামলা হয় এবং আদালত যদি দেখতে পারে যে এই আদালত যদি প্রয়োজন মনে করে, তাহলে আদালত কি করতে পারে? মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে, মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে। এই বন্ধ রেখে আদালত যে কাজটা করতে পারে, যিনি আসামি আছেন সেই আসামিকে মুক্তি দিতে পারে। এই যে মুক্তি, রিলিজ, এই রিলিজ মানে কিন্তু খালাস না, রিলিজ মানে অব্যাহতি না। রিলিজ মানে কি? রিলিজ মানে হচ্ছে একটা নির্ধারিত সময় পর্যন্ত আদালত তাকে আর আদালতে হাজির হতে হবে। আদালত যদি পরবর্তীতে আবার নির্দেশ দেয় তখন তাকে হাজির হতে হবে, এটাকে বলা হয় রিলিজ। এখন এইটা আসলে কখন হয়? এটা আসলে হয় দীর্ঘদিন যদি রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির না করতে পারে, তখন এই যে আসামি আছে সেই আসামিকে আপনার হয়রানি হতে হয়। এই হয়রানি হতে মুক্তি দেওয়ার জন্য এই মুক্তির বিধানটা আনয়ন করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপক্ষের যে সাক্ষী আছে, সাক্ষী দেশের বাইরে, সাক্ষী পাওয়া যাচ্ছে না, সাক্ষী আসতেছে না, তখন যেন এই আসামিকে আপনার হচ্ছে হয়রানি, আদালতে হাজির হতে যে হয়রানি হতে হয় সেই হয়রানি থেকে বাঁচানোর জন্য এই মুক্তির বিধান আনয়ন করা হয়েছে। ঠিক আছে, তাহলে আদালত মুক্তি দিতে পারে কত ধারা অনুযায়ী? 249 ধারা অনুযায়ী। কোন মামলায় মুক্তি দিতে পারে? বলছে জিআর এবং নন জিআর মামলা। যে মামলাটা 154 ধারা অনুযায়ী দাখিল করা ওই মানে হলো, অথবা যে মামলাটা 155 ধারা অনুযায়ী হলো, উভয় মামলার ক্ষেত্রে আদালতের মুক্তি রাখতে পারে। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখা যায় যে মিথ্যা মামলার যে মুক্তি বা খালাসের মধ্যে পার্থক্য কি বলে দিয়েছি। মুক্তির মধ্যে পার্থক্য হচ্ছে মুক্তি হলে আপনি পরবর্তীতে ওনাকে আবার ডাকলে আসতে হবে, খালাস মানে ওই মামলায় তাকে বিচার করা যাবে। ঠিক আছে, খালাস প্রদান করলে ওই মামলায় তাকে আবার বিচার করা যায় না, 403 ধারা অনুযায়ী তাকে পালিত হয়ে যায়। আর মুক্তি হলে তাকে আবার বিচার করা যায়, এই পার্থক্য বেসিক। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই যে আদালতে মামলাটা করা হয়েছে এই মামলাটা তুচ্ছ মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, বিরক্তিকর মামলা ছিল, তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? তার একটা বিধান রাখা হয়েছে 250 দ্বারা। তাহলে ম্যাজিস্ট্রেট বিচার সমাপ্ত করার পরে অথবা কাউকে অব্যাহতি দেওয়ার পরে যদি দেখে যে এই যে মামলাটা হয়েছিল 250 দ্বারা অনুযায়ী, এই যে মামলাটা হয়েছিল এই মামলাটা একটা মিথ্যা মামলা ছিল, একটা তুচ্ছ মামলা ছিল, অথবা একটা বিরক্তিকর অভিযোগ, তখন ম্যাজিস্ট্রেট এই আসামিকে যখন খালাস দিবে অথবা যখন অব্যাহতি দিবে, এই অব্যাহতি দেওয়ার পরে যিনি বাদী থাকেন সেই বাদীকে কারণ দর্শাতে বলবে, কারণ দর্শাতে। এই কারণ দর্শাতে বলবে, এটা বাধ্যতামূলক। এই কারণ দর্শাতে এই বাদী যদি কারণ দর্শায়, এই কারণ দর্শানোর পরে আদালত যদি সন্তুষ্ট না হয়, আদালত যদি মনে করে যে তিনি সঠিকভাবে কারণ দর্শাতে ব্যর্থ হয়েছেন, তাহলে আদালত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা পর্যন্ত আসামিদের দিতে, বাদীকে 50,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। ক্ষতিপূরণ অর্থাৎ বাদী থেকে নিয়ে আসামিকে এটা দেবেন ক্ষতি। ঠিক আছে, তবে
যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তিনি 25,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ নির্ধারণ করেন। এখন দেখেন, এই ক্ষতিপূরণ দিতে যদি বাদী ব্যর্থ হয় তাহলে কি হবে? যদি ক্ষতিপূরণ দিতে বাদী ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হলে তাকে 1 মাসের বা 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। তাহলে এটা কি এই ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়। একটা মিথ্যা মামলা করার মাধ্যমে একজন বাদী দুইজন ব্যক্তির বিরুদ্ধে অন্যায় করে, দুইটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যায় করে। একটা হচ্ছে যাদেরকে আসামি করলো তাদের বিরুদ্ধে একটা অন্যায় করছে, আর একটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে একটা অন্যায় হয়। রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায়টা কি? রাষ্ট্রে যে সময় ব্যয় হয়, রাষ্ট্রে যে খরচ ব্যয় হয়, রাষ্ট্রের যে ফি ব্যয় হয়, এটা রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায়। তাহলে বাদীর বিরুদ্ধে আসামির বিরুদ্ধে অন্যায় হয়েছে, এই জন্য আসামিকে ক্ষতিপূরণ দিতে বললাম। রাষ্ট্রের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে এই জন্য রাষ্ট্রকে আমরা কি দিতে বলবো, এইটা নিয়ে বলছে আপনার 250-এর সাবসেকশন 3। এখানে বলছে আপনার, না সরি, 250 আছে, এখানে বলছে 250-এর সাবসেকশন 5। এখানে বলছে এই রাষ্ট্রের বিরুদ্ধে যে অন্যায়টা হইলো 250-এর সাবসেকশন 5, এখানে বলছে এই কারণে এই যিনি আসামি আছেন তাকে 6 মাসের কারাবাস দেয়া যাবে। 6 মাসের কারাবাস অথবা তাকে জরিমানা করা যাবে কত টাকা পর্যন্ত? 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। এখন জরিমানার ক্ষতিপূরণের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন, ক্ষতিপূরণ যেটা আছে এটা সবসময় পক্ষ পায়, আর জরিমানা যেটা পায় সেটা রাষ্ট্র পায়। ঠিক আছে, তাহলে তাকে 6 মাসের কারাবাস দেওয়া যাবে অথবা 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে অথবা উভয় দণ্ডে তাকে দণ্ডিত করার সুযোগ রাখা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেশন আদালতের বিচার পদ্ধতি দেখবো। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আমরা দেখেছি, সেশন আদালতের বিচার পদ্ধতি আমাদের কাছে সহজই মনে হবে। বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে দ্রুত জানাবেন, যেগুলো আলাপ করেছি এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে দ্রুত জানিয়ে দেবেন। ওকে, রাষ্ট্রপক্ষের সাক্ষী আসলে মুক্তিপ্রাপ্ত আসামিকে পুনরায় রিকল করে, হ্যাঁ পুনরায় আসামিকে রিকল দেওয়া হয়, আর মুক্তির যেটা আছে ওটাকে বাতিল দেওয়া হয়। বাতিল করার পরে সংশ্লিষ্ট আসামি হাজির হয়, হাজির হওয়ার পরে সাক্ষ্য পর্ব শুরু হয় এবং সাক্ষ্য গ্রহণ করা হয়। তাহলে এটা যদি বোঝা যায় তাহলে আমরা এখন ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচারিক কার্যক্রম আছে এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম দেখা হলে সেশন আদালতের বিচারিক কার্যক্রম নিয়ে কথা দেখেন। সেশন আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয় 365 এ দিয়ে, ঠিক আছে, বা 365 যে ক আছে সেই ক ধারা অনুযায়ী এই 265 যে ক আছে সেই ক ধারা অনুযায়ী এই সেশন আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। আচ্ছা, সেশন আদালতেরটা আগামী ক্লাসে আমরা দেখি, ঠিক আছে, নেক্সট ক্লাসে, যেহেতু আমাদের সময় আছে, নেক্সট ক্লাসে আমরা সেশন আদালতের বিচারিক কার্যক্রম নিয়ে দেখি। আজকে এ পর্যন্তই থাকুক, আপনাদের উপস্থিতিও কমে গেছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। রুটিন অনুযায়ী ক্লাস হবে, ক্লাস টাইম 9:30। যদি কোনো কারণে ক্লাস টাইম চেঞ্জ হয় আমি জানিয়ে দিব, রুটিন দেওয়া আছে ওই অনুযায়ী দেখে নেবেন। শুভরাত্রি, আল্লাহ।